আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজবিলাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়ালের বিষয় টাইম ভ্যালু অফ মানি পঞ্চম ক্লাস। বিগত ক্লাসে আমরা 2005 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 2006 সাল, 2007 সাল, 2008 সাল এবং 2009 সাল পর্যন্ত প্রবলেমগুলো সমাধান করব। তো চলুন প্রথমে আমরা 2006 সালের প্রশ্নটা দেখে আসি। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফলোইং ক্যাশ ফ্লো এট অ্যান ইন্টারেস্ট রেট অফ 12% পার ইয়ার। প্রতি বছরে 12% করে যদি সুদ হয় তাহলে নিচের এই ক্যাশ ফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। নিচে নাম্বার 1, 100 টাকা রিসিভ 5 ইয়ার ফ্রম নাও। এখন থেকে 5 বছর পরে 100 টাকা হবে, তার বর্তমান মূল্য কত? এই টাকাটা ইনস্টলমেন্ট না, এটা হচ্ছে এককালীন লামসাম টাকা, এককালীনের টাকা। ক্যাশ ফ্লোটা কোনো ইচ এভরি পার বা ইনস্টলমেন্ট লেখা নেই। তাহলে এককালীনের সূত্র আমরা জানি যে লামসামের সূত্র হলো 2 নম্বর ফরম্যাট, প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। তো ফিউচার ভ্যালু 5 বছর পরে 100 টাকা হবে। হিয়ারে লিখলাম ফিউচার ভ্যালু 100 টাকা, আর নাম্বার অফ ইয়ার হচ্ছে 5 বছর, রেট অফ ইন্টারেস্ট 12%, প্রেজেন্ট ভ্যালু হট। তো হিয়ার আমরা মান লিখে ক্যালকুলেশন করলাম 56 টাকা 74 পয়সা হয়েছে आंसर। 2 নম্বর বলা হচ্ছে টাকা 100 রিসিভ ইচ ইয়ার, বিগিনিং শুরু হবে 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পরে, এন্ড কন্টিনিউ ফর এভরি ইভার। ফর ইভার বলতে এটা কন্টিনিউ চলতে থাকবে। এখন নাম্বার অফ ইয়ারের কোনো নির্দিষ্ট দেয়া নেই। সেটা দেখুন, আমরা জানি যে টাইম ভ্যালু অফ মানিতে 4টা অংশের মধ্যে 3টা অংশের মান দেওয়া থাকে, একটা দেওয়া থাকে না, সেটা বের করতে হয়। তো এই অঙ্কটায় 2টা মান দেওয়া নেই, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে সেটা দেওয়া নেই, আবার নাম্বার অফ ইয়ারও দেওয়া নেই। যদি নাম্বার অফ ইয়ার দেওয়া না থাকে, কন্টিনিউ চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র একটু চেঞ্জ করব। সূত্র আর প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n এইভাবে লিখতে পারবো না। তখন আমরা এখানে অবশ্যই লিখে দিয়েছি টিপস, হেল্প টিপসে আমি এখানে লিখেছি আমার বইয়ে যে 1 বছরের পর থেকে প্রতি বছর পাওয়া যাবে, কিন্তু সময় উল্লেখ না থাকায় অ্যানুইটির টাকাকে বর্তমান মূল্য নির্ণয়ের জন্য টাকার পরিমাণকে সুদের হার দ্বারা ভাগ করতে হবে। যেমন আগে ছিল ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, এই সূত্রটা লিখতাম এখানে। কিন্তু এই জায়গায় আমরা লিখবো কি, প্রথম কিস্তি যেটা অ্যানুইটি মান দেওয়া রয়েছে 100 টাকা ডিভাইড বাই i টু দি শুধুমাত্র ডিভাইডেড বাই i বা r কত 12%। এখন 100 কে যদি 12% দিয়ে ভাগ করা হয় তাহলে 833 টাকা 33 পয়সা আসে। এটা বিকল্প সূত্র হয়েছে। কেন এটা হলো? কারণ নাম্বার অফ ইয়ার দেওয়া ছিল না, পারপিসিটি বলছে যে কন্টিনিউ চলবে, এটা কন্টিনিউ চলবে। এখানে নাম্বার অফ ইয়ার না থাকলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? তখন বিকল্প সূত্র আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট অঙ্ক 7 সালে এসেছে, এটা 3টে অল্টারনেটিভ দেওয়া আছে। প্রথমে আসি, 1 নম্বর বলছে এট দ্য এন্ড অফ 3 ইয়ার, 3 বছর পরে, হাউ মাচ ইজ অ্যান ইনিশিয়াল টাকা 1000 ডিপোজিট ওর্থ। ডিপোজিট ওর্থ বলছে যে এখন যদি আমি 1000 টাকা জমা দিই তাহলে 3 বছর পরে কত টাকা হবে। অ্যাজুমিং এ কোয়ার্টারলি কম্পাউন্ডেড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 10%, যেখানে 10% সুদ, কিন্তু সুদটা হবে বছরে আবার কয়বার? 4 বার। এম এর মান আছে আবার 4। তাহলে এই 1 নম্বরের একটা অ্যান্সার দিতে হবে। কি, কোন সূত্র হবে? এটা এককালীনের সূত্র হবে। কেন? কারণ ইনিশিয়ালি 1000 টাকা জমা দেবে আর 3 বছর পরে দিয়ে উঠাবে, তো কত টাকা হবে সুদে আসলে মিলে তাই দেখাতে হবে। ফিউচার ভ্যালু বের করতে হবে। এখন ফিউচার ভ্যালু কি কিস্তির সূত্র নাকি লামসামের সূত্র? লামসামের সূত্র, কারণ এখানে এককালীন বলা হয়েছে। তো হিয়ার আমরা লিখলাম আর এর মান ওই 4 ভাগে বা 1 ভাগ করে ফেললাম। এম এর মান যেহেতু 4, তো আই কে ভাগ করে এম, তো 4 ভাগ করলে আসলো 2.5%। আচ্ছা, এন 3 বছর, তা 3 4 12টা পিরিয়ড। আর ফিউচার ভ্যালু দেওয়া রয়েছে, ফিউচার ভ্যালু সরি এর কত 1000 টাকা। তো এখন আসুন আমরা মানটা লিখলাম। হিয়ার প্রেজেন্ট ভ্যালু 1000 টাকা, ভবিষ্যতে কত টাকা হবে? প্রেজেন্ট ভ্যালু 1000 টাকা, আয়ের মান লিখলাম 0.025, এন এর মান লিখলাম 12 পিরিয়ড, ক্যালকুলেশন করে 1345 টাকা। তার মানে 1000 টাকা যদি আমরা জমা দিই 3 বছর পরে 10% সুদে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি যদি হয়, 4 বার যদি হয়, তাহলে ফিউচার ভবিষ্যতে 1345 টাকা জমা হবে। ক্লিয়ার? 2 নম্বরে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে অফ টাকা 6000 টাকা টু বি রিসিভ এট দ্য এন্ড অফ 6 ইয়ার। এখন থেকে 6 বছর পরে 6000 টাকা হবে, তার বর্তমান মূল্য কত? ইফ দ্য ডিসকাউন্ট রেট 12%, যদি সেখানে সুদের হার 12% হয়। এক লাইনে আমাদের প্রসেস শেষ। তাহলে এখানে কি দেওয়া রয়েছে? এইটা ভবিষ্যৎ মূল্য দেওয়া রয়েছে, ফিউচার ভ্যালু দেওয়া রয়েছে। এটা প্রেজেন্ট ভ্যালু বানাতে হবে। তাহলে ফিউচার ভ্যালু আছে, নাম্বার অফ ইয়ার আছে, রেট অফ ইন্টারেস্ট আছে, শুধু প্রেজেন্ট ভ্যালু হট। এটা কোন সূত্র? এককালীনের সূত্র, কারণ এখানে কিস্তির কোনো চিহ্ন নেই। সুতরাং ওই নো দ্যাট আমরা জানি যে ফিউচার প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। তো ফিউচার ভ্যালু 6000 টাকা হিয়ারে লেখা হয়েছে, নাম্বার অফ ইয়ার আছে 6 বছর, আর
রেট অফ ইন্টারেস্ট 12। এবার আমরা ক্যালকুলেশন করলাম, প্রেজেন্ট ভ্যালু হয়ে গেল 3040 টাকা। তাহলে 3040 টাকা এখন জমা দিলে 6 বছর পরে 6000 টাকা হবে। আরেকটা রিকোয়ারমেন্ট বলছে 3 নাম্বার, টাকা 1000 ইজ টু বি রিসিভ এট দ্য এন্ড অফ 1 ইয়ার, মানে ফার্স্ট ইয়ার, প্রথম বছরের শেষে আমরা রিসিভ করব 1000 টাকা। টাকা 500 এট দ্য এন্ড অফ 2 ইয়ার, দ্বিতীয় বছরের শেষে পাবো 500 টাকা, কিস্তি অসমান হয়ে গেল। এন্ড টাকা 100 এট দ্য এন্ড অফ 3 ইয়ার, থার্ড ইয়ারের শেষে যে আবার পাবে মাত্র 100 টাকা। এটা কি করতে হবে? 3টে কিস্তি 3 রকম, তাহলে অসমান কিস্তি। অসমান কিস্তি প্রেজেন্ট ভ্যালু বানানো যায়, ফিউচার ভ্যালু বানানো যায়। হোয়াট ইজ দ্য এগ্রিগেট প্রেজেন্ট ভ্যালু? এই টাকাগুলোর বর্তমান মূল্য নির্ণয় করতে হবে অফ দিস হচ্ছে রিসিভ অ্যাসুমিং দ্য ডিসকাউন্ট রেট সেখানে 8%। তাহলে অসমান কিস্তির প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে ইনস্টলমেন্ট 3 নম্বর ফরম্যাটের অসমান কিস্তির সূত্র। তো আমরা যাই 3 নম্বরটা দেখে আসি। এই যে বলছে উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সূত্র এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার হবে বলে এখানে ফিউচার ভ্যালু ফার্স্ট, ফিউচার ভ্যালু সেকেন্ড, ফিউচার ভ্যালু থার্ড, ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, 1 প্লাস i টু দি পাওয়ার n। এটা হচ্ছে প্রথমে 1 বছর, তারপরে হবে 2 বছর, তারপরে হবে 3 বছর। প্রথম কিস্তি 1000 টাকা, দ্বিতীয় কিস্তি 500 টাকা, তারপরে লাস্ট কিস্তি 100 টাকা। নিচে কিন্তু আয়ের মান 8% সবার জন্য সমান, পাওয়ার 1 2 3। প্রথমটা ক্যালকুলেশন করলাম, দ্বিতীয়টা ক্যালকুলেশন করে আমরা ভাঙায় দেখলাম প্রথমটা আসছে 925 টাকা 93 পয়সা, 428 টাকা 67 পয়সা, আর 79 টাকা। যোগ করে পেলাম 1434 টাকা। 1434 টাকা, এটাই হলো ফিউচার ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালু, এটা অ্যানসার। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন 7 সাল। Mr. Malika wished to accumulate 8000 টাকা by the end of 5 years by making equal annual in-year deposit over the next 5 years. If she can earn 7% on her investment, তার বিনিয়োগের উপর যদি 7% আয় করে থাকে, তাহলে how much must she deposit at the end of each year to meet this goal? তাহলে তার লক্ষ্য হচ্ছে যে সে 8000 টাকা বানাবে, কত করে জমা দিতে হবে। এই 1 নম্বরে এই পর্যন্ত আসছে যে তার লক্ষ্যে পৌঁছাতে গেলে কত টাকা করে জমা দিতে হবে কিস্তি করে। তাহলে আবার পড়ি যে ভবিষ্যতে 8000 টাকা জমা করতে চাচ্ছে এন্ড অফ 5 ইয়ার, 5 বছর পরে। এখন বলছে যে মেকিং ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইন অফ দ্য ইচ ইনস্টলমেন্ট, প্রতিটা হবে শেষ কিস্তি সমান কিস্তি দাও, প্রতি মাসের বা বছরের শেষে, প্রতি বছরের শেষে নেক্সট 5 ইয়ার এরকম কয়টা কিস্তি? 5 বছর 5টা কিস্তি দেবে। তাহলে নাম্বার অফ ইয়ার পেয়ে গেলাম, ফিউচার ভ্যালু পেয়ে গেলাম, রেট অফ ইন্টারেস্ট 7। এখন বলছে হাউ মাচ মাস্ট শি ডিপোজিট, তাহলে তার কত টাকা জমা দিতে হবে, মানে কিস্তির পরিমাণ কত, এর মান কত। তাহলে প্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র দিয়ে এর মান বের করতে হবে, কিস্তির মান বের করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু কিস্তির সূত্র সমান সমান এটা হচ্ছে ফিউচার ভ্যালু, সরি এখানে ফিউচার ভ্যালুর মান দেওয়া রয়েছে, এজন্য ফিউচার ভ্যালুর সূত্র দিয়ে বের করতে হবে। যেটা আমরা বুঝতে নাম্বার প্রথমে আগে এখানে লিখে নাও, ফিউচার ভ্যালু লিখেছি 8000 টাকা, তার ফিউচার ভ্যালু 8000 টাকা, এর মান দেয়া নেই, বের করবো। আয়ের মান 7%, এর মান 5 বছর, বাস ওকে, মাইনাস 1। ক্যালকুলেশন করলাম ফিউচার ভ্যালু দিয়ে, এখন দেখলাম যে কিস্তির মান বেরোলো 1391 টাকা 13 পয়সা, প্রায় কাছাকাছি। 2 নম্বর বলছে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 10,606 টাকা ইফ দ্য কোম্পানি উইল রিসিভ 2000 টাকা ইচ ইয়ার ফর নেক্সট 10 ইয়ার। দেখুন এখানে আমাদের কি বলবো, পরবর্তী 10 বছর 2000 টাকা করে উঠাতে হবে, রিসিভ করতে হবে। তা বলছে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, যেখানে ইনভেস্টমেন্ট করেছে 10,606 টাকা। তো আসুন এটা আমরা রেট বের করতে গেলে আইআরআর করতে হবে, ক্যালকুলেশন অফ আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো ফার্স্ট উই ফাইন্ড আউট দ্য পেব্যাক রেসিপ্রোকাল। আমাদের এভারেজ যে টাকাটা আসবে 2000 করে, এই টাকাটার পার্সেন্টেজ করি। তাহলে এবারে 2000 কে 10,600 ইনভেস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 18%, 18 পয়েন্ট সামথিং, এটাকে 2 দ্বারা ভাগ করে আমরা পার্সেন্টেজ এটা অনুমান করে নিলাম 10%। 10% করে নিট প্রেজেন্ট ভ্যালু করবো প্রথমে। এর আগেও আমরা এই ধরনের একটা অঙ্ক করেছি আইআরআর, কিস্তির মাধ্যমে যখন আমরা ইন্টারেস্ট রেট বের করি তখন এভাবে করে নিতে হয়। তো এখানে আমরা মান বসালাম, আয়ের মান 10%, ক্যালকুলেশন করে সব মিলাই দেখলাম যে এখানে নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে 1600। এখন যদি 10% পজিটিভ হয় তখন ভাবতে হবে যে এর থেকে আরেকটা বড় রেট নিয়ে নেগেটিভ বানাতে হবে। তো বড় রেট আমরা অনুমান করে নিলাম 15%। তো 15% ধরে আমরা দেখলাম এখানে নেগেটিভ হয়েছে। তো আইআরআর এর সূত্র আমরা জানি এ প্লাস
উপরে সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ বি সি ডি, এখানে চারটা লেটার আছে। এ হলো লোয়ার ডিসকাউন্টেড, বি হলো হায়ার ডিসকাউন্টেড, সি হলো নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ, আর ডি হলো নেগেটিভ। তাহলে এ এর মান 10% আর বি এর মান 15%। আচ্ছা, সি এর মান পজিটিভ হয়েছে 1683 টাকা সামথিং পয়সা, আর এটা সে নেগেটিভ হয়েছে 568 টাকা সামথিং পয়সা। এই হলো এ বি সি ডি চারটে মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখলাম তো 13.74%। এটার প্রকৃতপক্ষে সুদের হার হলো 13.74%। কারণ সে বিনিয়োগ করতেছে এখন 10,606 টাকা, আর 2000 করে টাকা আসতে থাকবে কন্টিনিউ, এইভাবে 10 বছর আসতে থাকবে, 20,000 টাকা আসবে। তাহলে ওখানে আয়ের হার কত? তাহলে কিস্তির সূত্রর মাধ্যমে আয়ের মান বের করতে গেলে এইভাবে আয়ের হার করে নেওয়া ভালো। তো আসুন এরপরে 8 নম্বরে 8 সালে চলে যাই। ইউ উইশ টু রিটায়ার আফটার 18 ইয়ার। আশা করছি যে 18 বছর পরে আমরা চাকরি থেকে রিটায়ার করব, বা ইউ উইশ, তুমি আশা করছো তুমি রিটায়ার করবে। এট হুইচ টাইম ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যাকুমুলেটেড এনাফ 1 ইয়ার টু রিসিভ অ্যান অ্যানুইটি অফ টাকা 14,000 এ ইয়ার ফর 20 ইয়ার অফ রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের পরের থেকে 20 বছর যাবত, ওইখান থেকে আবার 20 বছর যাবত 14,000 টাকা করে আমরা পেতে চাচ্ছি। এখন থেকে 18 বছর পরে রিটায়ার করবো, আর রিটায়ারের শুরু থেকে আমরা পেনশন পাবো 14,000 করে আমরা পেতে চাই, এরকম কন্টিনিউ 20,000, কিন্তু 14,000 প্রতি বছরে 20 বছর পাবো। ডিউরিং দ্য পিরিয়ড বিফোর রিটায়ারমেন্ট ইউ ক্যান আর্ন 11% অ্যানুয়ালি। সুদের হারও এখানে দেওয়া হলো 11%। হয় আফটার রিটায়ারমেন্ট ইউ ক্যান আর্ন 8% অন ইউর মানি। আচ্ছা, এখন বলছে হোয়াট অ্যানুয়াল কন্ট্রিবিউশন দ্য রিটায়ারমেন্ট ফান্ড উইল অ্যালাউ ইউ টু রিসিভ দ্য টাকা 14,000 অ্যানুয়ালি। প্রতি বছর যদি আমরা 14,000 করে পাই, তাহলে আসলে ওই রিটায়ারমেন্ট অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু কত? তাহলে সেটার মান বের করতে হবে। রিটায়ারমেন্ট অ্যানুইটির কিস্তির পরিমাণ বের করতে হবে। তো এখন আসুন প্রথমে লিখলাম, ফার্স্ট টু ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 14,000 ফর লাস্ট 20 ইয়ার। লাস্ট 20 বছরের প্রেজেন্ট ভ্যালু যে ওই কিস্তি 14,000 করে আসবে 20 বছর, ওইটার একটা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি। তো প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে আমরা পেয়েছি 1,37,454 টাকা। 1,37,454 টাকা। এখন এই টাকাটার বর্তমান যে 18 বছর পরে রিটায়ার করবো, সে 18 বছর পূর্বে তার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে ভবিষ্যতে পাবো 18 বছর পরে 1,37,454 টাকা। ওই টাকার বর্তমান মূল্য নির্ণয় করার জন্য, মানে কিস্তি কত করে কিস্তি জমা দিতে হবে, কিস্তি বের করার জন্য ফিসের ভ্যালু সাহায্য নিতে হবে। তো ফিসের ভ্যালু 1,37,454। এর মান দেওয়া নেই, আয়ের মান দেওয়া রয়েছে। আয়ের মান 11% ক্যালকুলেশন করি, এর মান পেয়ে গেলাম 2,727 টাকা 27 পয়সা। অর্থাৎ 2,727 টাকা 27 পয়সা করে যদি আমরা এখন থেকে জমা দেওয়া শুরু করি, তাহলে 18 বছর পরে যখন আমরা রিটায়ার করব, তখন ওই টাকা আমরা পেতে থাকবো পরবর্তী 20 বছর 14,000 টাকা করে। তাই পরবর্তী 20 বছর 14,000 টাকা করে যে টাকা পাবো তার 8% করে প্রেজেন্ট ভ্যালু বানালাম। এখন প্রেজেন্ট ভ্যালু বানাইছি কিন্তু আমরা এখন থেকে 18 বছর পরের টাকা। তো ওই 18 বছর পরের টাকা আমাদের কাছে কিন্তু এখন বর্তমানে সেটা ফিউচার মনে হচ্ছে। তো ফিউচার ভ্যালুর সাহায্য দিয়ে আমরা ইনস্টলমেন্ট বের করলাম, ব্যাক ক্যালকুলেশন। এই ব্যাক ক্যালকুলেশন করে এর মান বের করে ফেললাম। ক্লিয়ার? এরপর আসুন 9 সাল। হুইচ অ্যামাউন্ট ইজ ওর্থ মোর এট 14%। বলছে যে হুইচ অ্যামাউন্ট ইজ ওর্থ মোর, কোন অ্যামাউন্টের মূল্য দাম বেশি এট 14% সুদে, টাকা 1,000 ইন হ্যান্ড টুডে। আজকে আমাদের হাতে আছে টাকা 1,000, আর অথবা টাকা 2,000 ডিউ ইন 6 ইয়ার ফ্রম নাও। এখন থেকে 6 বছর পরে টাকা হবে 2,000। ওই টাকার বর্তমান মূল্য বড় নাকি এখন এই 1,000 টাকা বড়? তাহলে 1,000 টাকা আর ওই 2,000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করব, দেখবো যে কোনটা বড়, তারপরে কমেন্ট করবো। তাহলে আসুন ফার্স্ট উই ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 2,000 ফর 6 ইয়ার। এই 6 ইয়ারের প্রেজেন্ট ভ্যালু বানাই। তাহলে টাকা যেহেতু এককালীন, তো এককালীনের লামসামের সূত্র ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে কত পাওয়া গেল? 911 টাকা 17 পয়সা। এখন 911 টাকা 17 পয়সা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর বর্তমানে এখন এটা দেওয়া রয়েছে টাকা 1,000 ইন হ্যান্ড, হাতে আছে। এটা বড় নাকি 900 বড়? তাহলে 1,000 বড়, বুঝতে পারছি। তাহলে আমরা লিখলাম টাকা 1,000 ইন হ্যান্ড টুডে ইন মোর, এটা বড় দেন টাকা 2,000 ডিউ ইন 6 ইয়ার। এখন থেকে 6 বছর পরে যে 2,000 টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য থেকে বর্তমানে 1,000 টাকা যে হাতে আছে এটাই ভালো, এটাই আমাদের জন্য বড়। ক্লিয়ার? ছোট্ট একটা প্রশ্ন। 9 সালে আরেকটা প্রশ্ন আছে। এ রিয়েল এস্টেট কোম্পানি বাই অ্যান অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য ডেল্টা
ব্র্যাক হাউজিং লিমিটেড গ্রান্টেড ইউ 40 লক্ষ টাকা অ্যাজ লোন টু বাই এ ফ্ল্যাট এট নয়াপল্টন ঢাকা। নয়াপল্টনে একটা ফ্ল্যাট ক্রয় করার জন্য 40 লক্ষ টাকা আমরা কে ডেল্টা ব্র্যাক হাউজিং তারা লোন দিবে। এই যে লোন দিবে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এখন প্রেজেন্ট ভ্যালু বলছে যে দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট 12%, সুদের হার দেওয়া হলো। The loan should be paid in equal monthly installment. এই যে কিস্তি দিতে হবে প্রতি মাসে মাসে, তার মানে বছরে কিন্তু 12টা আর 20 বছর, তাহলে 12 গুণ 20 240টা কিস্তি দিতে হবে। তো হাউ মাচ শুড বি পেইড ইচ ইনস্টলমেন্ট, তাহলে কিস্তির পরিমাণ ওই এর মান অর্থাৎ কিস্তির পরিমাণটা মান্থলি কিস্তির পরিমাণটা কত এটা বের করতে হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্রে এর মান বের করতে হবে, যেখানে আই এর মান 12%, এন এর মান 20 বছর, আবার এম কিন্তু আছে এখানে 12 বার। তো we know that আমরা জানি প্রেজেন্ট ভ্যালু কিস্তির সূত্র a divided by i 1 minus 1 divided by 1 plus i to the power n, and n কে m দ্বারা গুণ হবে আর i কে m দ্বারা ভাগ হবে। হিয়ারে আমরা দেখেছি এর মান হোয়াট আর ইন্টারেস্ট তো 12, এখানে নাম্বার অফ ইয়ার 20 বছর, রেট অফ ইন্টারেস্ট 12%, আর প্রেজেন্ট ভ্যালু আমরা বের করে পেয়েছি 40 লাখ টাকা, এম এর মান তো 12 আছে, যার যার মান দিয়ে আছে সবাই বসালাম এর মান বাদে। এখন এর মান লাস্টে পেয়ে গেলাম 44,043 টাকা। এটা আমরা অনেকবার শিখেছি প্রেজেন্ট ভ্যালু কিস্তির সূত্র। ঠিক আছে, দেখুন প্রেজেন্ট ভ্যালু কিস্তি সূত্র কেন হবে এটাই হচ্ছে প্রশ্ন, যে এইখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এই জন্য প্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র দিয়ে এর মান বের করতে হবে, ইনস্টলমেন্ট মান। যদি এখানে ফিচার ভ্যালু দেওয়া থাকতো অবশ্যই ফিচার ভ্যালুর সূত্র দিয়ে আমরা এর মান বের করতাম। আশা করি বুঝতে পারছেন। আরেকটা 9 সাল, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড পেইজ 12% ইন্টারেস্ট অন ডিপোজিট হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। 12% সুদ, কিন্তু সেটা কোয়ার্টারলি দিতে হবে, বছরে 4 বার। ইফ টাকা 50,000 ইজ ডিপোজিটেড টুডে, যদি আজকেই আমরা 50,000 টাকা জমা দিই, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট ইট উইল স্টার্ন এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, তাহলে 8 বছর পরে এককালীন কত টাকা আসবে 12% সুদে। যে এখনই আমরা 50,000 টাকা জমা দেবো, এটা তো প্রেজেন্ট ভ্যালু। 8 বছর পরে 12% সুদে কত টাকা হবে এককালীন, তাহলে ওই এককালীন বলা হচ্ছে এই জন্য লামসামের সূত্র, অর্থাৎ 2 নম্বর ফরম্যাটের অঙ্ক। 2 নম্বর ফরম্যাটে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সূত্র হলো ফিচার ভ্যালু সূত্র হলো ফিচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন এখানে কম্পাউন্ডেড আছে কত কোয়ার্টারলি, তাই m আসলো, m i কে ভাগ করবে, n কে গুণ করবে। সূত্রে জাস্ট আমরা হেয়ারে মান বসাই দিলাম, প্রেজেন্ট ভ্যালু 50,000 টাকা, i এর মান 12%, n এর মান 8 বছর, m এর মান 4 বার। তো আমরা ক্যালকুলেশন করে ফিচার ভ্যালু পেয়ে গেছি 1,28,754 টাকা 13 পয়সা, 1378 পয়সা। আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এই ছিল আজকে আমরা 2009 সালের পর্যন্ত সমাধান করলাম। আজকের ক্লাসে তাহলে আমরা কি কি শিখলাম? 6 সাল, 7 সাল, 8 সাল, 9 সাল এবং আগামী ক্লাসে আবার আমরা 10 সাল থেকে শুরু করব, যে কটা পারা যায়। তো শিক্ষার্থীগণ, তো আমার বইটা হ্যান্ড নোটটা সংগ্রহ করে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আমার হ্যান্ড নোটটা মূলত ইজি প্লাস হ্যান্ড নোট এন্ড বিশ্বমানের বই, এম কে জামান সিরিজ। আমার এই ইজি প্লাস হ্যান্ড নোটটি আমি 14 সাল থেকে নাম দিয়ে চালায় আসছি। ইতিমধ্যে কিছু অসাধু ব্যবসায়ীরা ইজি প্লাস হ্যান্ড নোট নামটা নকল করে তারাও বই চালাচ্ছে, কিন্তু আমার বই লেখা আছে ইজি প্লাস হ্যান্ড নোট এন্ড বিশ্বমানের বই, আর তাদের বইতে শুধুমাত্র ইজি প্লাস লেখা আছে। তো আপনারা আমার বইটা দেখে কিনুন আর আমার বই থেকে প্র্যাকটিস করুন। আশা করি ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ফার্স্ট ইয়ারে যদি সবকটা সাবজেক্টে এ প্লাস পাওয়া যায়, তাহলে এখানে গোল্ডেন এ প্লাস রাখা যাবে। ফার্স্ট ইয়ার এ প্লাস থাকলে সেকেন্ড ইয়ারও আলহামদুলিল্লাহ আমার বই আছে, খুব সুন্দরভাবে এ প্লাস পাওয়ার জন্য আপনার অনেক হেল্প করবে। এভাবে মাস্টার্স পর্যন্ত এম কে জামান সিরিজের বইগুলো সংগ্রহ করুন। আশা করি আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপডেট ভিডিও কন্টিনিউ আসতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।